হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আসলে ব্যস্ততার কারণে গতকালকেও ভিডিও দিতে পারি নাই, বাট আজকে ভাবলাম, আজকেও সারাদিন ব্যস্তই ছিলাম এক মহামান্য আঙ্কেলের কাছে এবং খুবই রেসপেক্টেড একজন পার্সনের সাথে দেখা করতে গেছিলাম আজকে। সো আস্তে আস্তে প্রায় রাত 11:30-12টা বেজে গেছে। সো এনিওয়েজ ভাবলাম যে না, ভিডিও মিস করা যাবে না। অনেকে ওয়েট করেন, মেসেজ দেন, ভাই আজকে ভিডিও আসে নাই, থ্যাংক ইউ, আপনাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। সো ভাই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আমি কিভাবে দুবাই এক্সপোর্ট শুরু করছিলাম এবং দুবাইতে আমরা কিভাবে কাজ করছি এবং দুবাইতে কিভাবে ব্যবসা করছি, দুবাইতে কিভাবে আমরা বায়ার ফাইন্ড করছি, দুবাইতে আমরা কিভাবে মাল কি মাল আমরা এক্সপোর্ট করছি, দুবাই থেকে পেমেন্ট কিভাবে আনছি, কোন কোন এয়ারলাইন্সের মাধ্যমে দুবাইতে এক্সপোর্ট করছি এবং কোন কিভাবে আমরা কন্ট্রাক্ট ক্লোজ করছি। সেই 4-5টা ব্যাপার নিয়ে এবং কি মাল যায়, কোথা থেকে সোর্সিং হয়, এগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব টুকটাক যতটুকু পারি। সো আসলে দুবাই একটু বলে রাখি যে অনেকে আমার সাথে যোগাযোগ করতেছেন, থ্যাংক ইউ এগেইন, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। এর আগে বিভিন্ন মার্কেট নিয়ে আলোচনা করছি। আসলে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু পারি আমি বলার চেষ্টা করি, বাকি এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে মাফ করবেন, বা যদি আপনারা কেউ এর মধ্যে ভালো বা সহি জিনিসটা জানতে পারেন যেটা আমার ভুল ছিল, কাইন্ডলি আমাকে কি মানে কমেন্টে অ্যান্সার দিবেন, কমেন্টে বলবেন সানি ভাই আপনার এটা ভুল ছিল, এই জিনিসটা সহি এটা হবে, আমি জিনিসটা অবশ্যই দেখব আমি এবং আমার ভুলটা স্বীকার করে নিব। বাট আমি আসলে এক্স্যাক্টলি যে জিনিসটা আমার সাথে হয়েছে বা আমি যে কষ্টগুলো করছি ওগুলো নিয়ে শেয়ার করাটা বেশি পছন্দ করি, যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে আমার সাথে যা হয়েছে। সো সো দুবাই একটা বিশাল মার্কেট। আমার অনেক ইউটিউবে অনেক কমেন্টে দুবাই নিয়ে আলোচনা করতে বলছেন, দুবাই কিভাবে এক্সপোর্ট করা যায়, দুবাইতে কিভাবে ব্যবসা করা যায়, বা বাংলাদেশে আমাকে অনেকেই ফোন দিয়েছেন যে ভাই আমি দুবাই মাল পাঠাবো, কিভাবে কি করা যায়। তো অনেকেই ইন্টারেস্টেড দুবাই নিয়ে। সো আমি বলি যে আমি শুরু থেকে নিয়ে শেষটা বললে আশা করা যায় যে এর মধ্যে থেকে আপনারা আপনাদের যে প্রয়োজনীয় অ্যান্সারটা, কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবেন আশা করতেছি। সো এট ফার্স্ট আমার একটা স্বপ্ন ছিল, আমরা যখন মক্কাতে মাল করি, মক্কা এবং ইতালিতে আমার লাইসেন্স 2019 সালের নভেম্বর থেকে আমরা ফার্স্ট শিপমেন্ট করি 11 তারিখে, তো এবং 25 তারিখ বা 26 তারিখে আমরা ইউরোপে শিপমেন্ট শুরু করি। তো মক্কা এবং মানে সৌদি এবং ইতালি আমরা সমান তালে শিপমেন্ট শুরু করছি 19-এর শেষ থেকে। তো 2020 শুরু মিডে আমার খুব ইচ্ছা ছিল যে দুবাই যদি কখনো ঢুকতে পারতাম। দুবাইয়ের মার্কেটটা আমাদের খুব ইচ্ছা ছিল ব্যবসা করার। আমার আম্মুরও খুব স্বপ্ন ছিল যে আমরা দুবাই একদিন ব্যবসা করব, দুবাই আমাদের শিপিং মার্কের মালটা যাবে, দুবাই একদিন আমাদের মাল সবজি বা ভেজিটেবল ফ্রুটস দুবাই একদিন আমাদের এক্সপোর্ট হবে, খুব স্বপ্ন ছিল এবং আমাদেরও খুব ইচ্ছা ছিল। যার কারণে খুব মানে নিয়ত করতাম, দোয়া করি নাই এইভাবে, সত্যি কথা বলতে কি এইভাবে দোয়া করি নাই কখনো দুবাইতে ব্যবসা হোক, বাট নিয়ত ছিল দিলের মধ্যে যে কখনো যদি আল্লাহ সুযোগ দেয় দুবাইতে ব্যবসা করব, এবং খুব ইচ্ছাও ছিল সত্যি কথা। তো অনেক সময় বলতাম আল্লাহ মানে দুবাইতে ব্যবসা হলে খারাপ হয় না, তো ওইভাবে দোয়া করা হয় নাই, বাট চাইতাম, মনে মনে চাইতাম, আম্মু চাইতো, আমিও চাইতাম। সো তো এর মধ্যে যখন আমরা দুবাই, মক্কা, জেদ্দা এবং ইতালি শিপমেন্ট করতেছিলাম 2020 সালের জুন মাসে, মেবি জুন মাসে আমাদের রাসেল আঙ্কেল, যিনি কিনা আমাদের বলতে পারেন আমার একজন গার্জিয়ান, আমার চাচুর ফ্রেন্ড প্লাস আমার আব্বুর খুবই কাছের মানুষ ছিলেন, আছেন এখনো, শরীয়তপুরের রাসেল আঙ্কেল, খুবই আমার রেসপেক্টেড রাসেল আঙ্কেল, আমি খুবই ওনাকে রেসপেক্ট করি এবং আমার গার্জিয়ান সমতুল্য মানুষ। তো রাসেল আঙ্কেল আমাকে বলে সানি বাতিজা একটা কাজ করা যায়, তো আমার ফ্রেন্ড আছে রনি দুবাইতে, তো ও তো সবজির বিজনেস করে বা আলু টালু নেয়, কন্টেইনার করে, তো একটা কাজ করো, আমি কথা বলি, তুমি ওনার সাথে ফ্রুটস এন্ড ভেজিটেবলের এক্সপোর্ট শুরু করো। এটা জাস্ট আমি শুনছি, শোনা মাত্রই আমার একেবারে মাইন্ড পুরো একেবারে দুবাইতে ব্যবসা করার জন্য এক পায়ে দাঁড়ায় গেছে। তো তখন আমাদের আমরা দুইটা গোডাউন মেনটেন করি। একটা হইতেছে যে আমাদের যে ফরাসগঞ্জে শওকত আঙ্কেলের গোডাউনে যে আমরা ভাড়া বিগত 25-30 বছর যাবত ওইটা, আর হইতেছে তখন আমরা নতুন একটা গোডাউন নেই মালাকাটোলা মন্দিরের উল্টা থেকে সোজা গিয়ে হাতে বামে গিয়ে ওখানে, তো এটাতে 12,000 টাকা ভাড়া দিতাম আর এটা 5,000 টাকা ভাড়া দিতাম। সো এটা শোনার সাথে সাথে চাচ্চুর আগে জানাই, যেহেতু চাচ্চু আমার গার্জিয়ান, আব্বু তো নাই, তো চাচ্চু বললো যে কে রনি মাল নিবি, আমাকে হ্যাঁ, বললো ঠিক আছে কথা বলো, সমস্যা নাই ইনশাল্লাহ। তো নরমালি দুবাই সিজনটা আমরা শুরু করছিলাম চাচ্চুর 5 লাখ টাকা রাখা ছিল আমার কাছে ডয়ারে, আমার এখনো মনে আছে। তো ওই টাকা দিয়ে আমরা শুরু করি শিপমেন্ট গুলা। তো নরমালি দুবাইতে আমরা বায়ার এইভাবে পাই মানে রাসেল আঙ্কেলের এবং চাচ্চুর ফ্রেন্ড, রাসেল আঙ্কেলের ফ্রেন্ড
রনি আঙ্কেল, টাঙ্গাইলে বাড়ি, আমাদের রেসপেক্টেড রনি আঙ্কেল খুবই ভালো মানুষ, আমাকে যথেষ্ট ভালোবাসে, আম্মুও যথেষ্ট শ্রদ্ধা করে এবং আমাদের সাথে খুব ভালো সম্পর্ক এখনো। রনি আঙ্কেল খুবই ভালো মানুষ। তো রনি আঙ্কেলের সাথে আমি আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করি যে আঙ্কেল আপনি নাকি ফ্রুটস এন্ড ভেজিটেবল ইম্পোর্ট করতে চাচ্ছেন, তো আমি তো বাংলাদেশ থেকে সবকিছু আমরা করতেছি মক্কা এবং জেদ্দায়, মক্কা এবং ইটালিতে, তো আপনি যদি চান তো আমরা আপনাকে মাল দিতে পারি। রনি আঙ্কেল বললো যে গো অ্যাহেড, কোনো সমস্যা নাই। তো রনি আঙ্কেল পরের দিন কি করলো, আমাদেরকে কন্ট্রাক্ট পেপারটা মানে পাঠিয়ে দিল, আমার এখনো মনে আছে। কন্ট্রাক্ট পেপার পাঠিয়ে দিল। সাধারণত আমরা এক্সপোর্টের জন্য আমরা যদি কোনো জায়গায় শুরু করার আগে আপনার আপনার যে বায়ার আছে সেই বায়ারের সাথে একটা কন্ট্রাক্ট সাইন করতে হয়, এক পেজের একটা কন্ট্রাক্ট। সেই কন্ট্রাক্টের মধ্যে আপনার ব্যাংক ডিটেইলস থাকবে, আপনার কোম্পানি ওভারভিউ ডিটেইলস থাকবে, কি কি মাল পাঠাবেন সেই ডিটেইলস থাকবে। আমি একটা স্যাম্পল আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব কন্ট্রাক্ট কিভাবে হয়। তো আপনার মনে করেন যে বায়ারের ব্যাংক ডিটেইলস থাকবে, বায়ারের কোম্পানির ওভারভিউ থাকবে, কি কি মাল নিবে, বাস্কেট পেমেন্ট কিভাবে হবে, পার্শিয়াল পেমেন্ট হবে নাকি ফুল ওভারডিউ থাকবে, বা কিভাবে কি হবে, অ্যাডভান্স হবে নাকি মাল যাওয়ার পর হবে, ইনভয়েস অনুযায়ী পেমেন্ট হবে নাকি কন্ট্রাক্ট অনুযায়ী পেমেন্ট হবে, সমস্ত ডিটেইলস একটা কন্ট্রাক্ট পেপারে থাকে। ওই কন্ট্রাক্ট পেপারটা আমাদের ব্যাংকে দিতে গিয়ে লোড দিতে হয়। ব্যাংকে ওটা লোড দেওয়ার পর ওটা বাংলাদেশ ব্যাংকে চলে যায় এবং যে ব্যাংকে কাজ করতেছেন ওটার হেড অফিসে চলে যায়। হেড অফিসে যাওয়ার পরে ওই কন্ট্রাক্টের উপর থেকে আপনি অ্যাপ্রুভাল যখন পেয়ে যাবেন, ওই কন্ট্রাক্টের এগেইনস্টে সাপোজ আপনার ওখানে অ্যামাউন্টও থাকে যে আপনি তাদের সাথে এই 1 বছরের চুক্তি হয়, 1 বছরে কত লাখ ডলারের এক্সপোর্ট করতে যাচ্ছেন। এটা হতে পারে $1,00,000, হতে পারে $1,00,000 তো মিনিমাম, আমরা সাধারণত 5 থেকে 10 লাখ ডলারের কন্ট্রাক্ট করি। তো রনি আঙ্কেলের সাথে কন্ট্রাক্ট ছিল $2,00,000 আমার মনে আছে। তখন সিজন মাত্র মিডে পৌঁছাইছে, তো আমাদের টার্গেট ছিল, আর দুবাই সিজনটা আমি বলি, দুবাইয়ের সিজনটা কিন্তু ছোট। কাকরোল এবং পটল দুবাইয়ের মার্কেটে যখন আসবে, বাংলাদেশের মার্কেটে কাকরোল এবং পটল যখন আসবে, ঠিক সেই সময় দুবাইয়ের মার্কেট শুরু, এবং কাকরোল এবং পটল যখন শেষ দুবাইয়ের মার্কেট ক্লোজ। দ্যাট মিনস মার্চের মিড বা মার্চের শেষ থেকে নিয়ে নভেম্বর পর্যন্ত দুবাই বা অক্টোবর পর্যন্ত দুবাইয়ের মার্কেট রানিং, আপনি বিজনেস করতে পারবেন। দ্যাট মিনস এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 7 মাস থেকে দুবাইয়ের মার্কেট। এই 7 মাস আপনি যত মাল দিয়ে করতে পারেন। সো আমি নর্মালি $2,00,000 কন্ট্রাক্ট করছিলাম আমরা জুন মাসে। তো জুলাই থেকে আমরা বিজনেস শুরু করি, নর্মালি জুলাইয়ের শুরু থেকে। তো আমার মনে আছে, তো কন্ট্রাক্টটা লোক দেওয়ার পরে আমি এক্সপি তুলে নেই। তো এক্সপি তুলে আমরা শিপমেন্ট শুরু করি। তো এইভাবেই হইতেছে আমরা প্রথম বায়ার দুবাইয়ের, আমি প্রথম বায়ারটা পাই। মানে কিভাবে পাইলাম আমি আবার বলি। রাসেল আঙ্কেল, যিনি কিনা আমাদের বলতে পারেন বিজনেস অ্যাডভাইজার, আমাদের একজন গার্জিয়ান, আমার চাচুর খুব ক্লোজ ফ্রেন্ড, আমার আব্বুর সাথে রাসেল আঙ্কেলের লম্বা সময় বিজনেস ছিল। ইভেন আমার ফার্স্ট বার্থডে ছিল 1991-এ, রাসেল আঙ্কেল আমার বার্থডের পরের দিন আমার বাসায় গিফট নিয়ে আসে। সো এটাও শুনছি আমি। সো কত আগে থেকে রাসেল আঙ্কেল এবং বাংলাদেশের একজন বড় এক্সপোর্টার ছিলেন একসময়। ওনারা মুনমুন কোম্পানির নাম ছিল মুনমুন এক্সপোর্ট বা মুনমুন ইন্টারন্যাশনাল। তো ওনারা খুব এক্সপোর্ট করতেন বিদেশে। সো যেটা বলতে গেলাম, তো হ্যাঁ, তো এইভাবে আমি রাসেল আঙ্কেলের মাধ্যমে দুবাইতে ব্যবসা শুরু করি। সো আমার এটা এই একটা পয়েন্ট নোট করবেন যে দেখেন, পরিচিত আমি বলি না বারবার যে পরিচিত লোক খোঁজেন। পরিচিত লোক হলে হবে কি, টাকা মারবে না, আপনার টাকাটা অ্যাটলিস্ট পাবেন, একটা সিকিউরিটি থাকবে, একটা মানে আপনি যে ব্যবসা করতেছেন এটা প্রমাণাদি থাকবে, সিকিউরিটি থাকবে, সবকিছু থাকবে। অপরিচিত হলে একটু রিস্ক থেকে যায়। সো এনিওয়েজ, সো এইভাবে আমরা মাল শুরু করলাম। তো প্রথম শিপমেন্ট এরকম আমাদের 4টা থেকে 5টা আইটেমের অর্ডার আসলো। এখন পয়েন্ট হচ্ছে আলোচনা করব যে দুবাইতে কোন কোন মালগুলো এক্সপোর্ট হয়। ফার্স্ট আলোচনা করছি কিভাবে বায়ার পাইছি। সেকেন্ড হচ্ছে দুবাইতে কি কি মাল এক্সপোর্ট হয়। দুবাইয়ের মেইন প্রোডাক্ট, মেইন আকর্ষণ হচ্ছে কাকরোল এবং পটল। এই জিনিসটা মাথায় রাখতে হবে। কাকরোল এবং পটল হইতেছে দুবাইয়ের মেইন আকর্ষণ। আপনার যদি কাকরোল পটল যেবার যখন থাকবে না, দুবাই ক্লোজ ফ্রুটস এন্ড ভেজিটেবল মার্কেট। মানে ক্লোজ মানে কি, মানে বাংলাদেশ থেকে ক্লোজ। সো কাকরোল এবং পটল, লতি, কচু, কাঁচা কলা, এই 5টা আইটেম আমার মনে আছে আমরা মাল করা শুরু করলাম। কাকরোল আমরা নেওয়া শুরু করলাম আমাদের নরসিংদীর যে কাকরোল সেলার আছে আওলাদ এবং আলাউদ্দিন, এই দুজন থেকে। নরসিংদী কাকরোলের স্বর্গরাজ্য বলা হয়। কাকরোলের জন্য নরসিংদীর হইতেছে সবচেয়ে বেস্ট হয়, এবং নরসিংদীর কাকরোলটা টাইট হয়, শক্ত হয়। আর অন্যান্য জায়গার যশোরেরও কাকরোল আছে, অন্যান্য জায়গার কাকরোলও আছে।
বাট নরসিংদীর কাঁকরোলটা সবচেয়ে বেস্ট হয় এবং ভালো হয়। এবং এই কারণে কি হয়, এই যে নরসিংদীর ব্যাপারীগুলো ভালো হওয়ার কারণে ওরা ভালো কাঁকরোল নিয়ে আসে। দেন হইতেছে পটল, পটলের জন্য আক্কেলপুর এবং যশোর এই দুই জায়গার পটল হইতেছে বেস্ট। আমরা তখন পটল নিতাম হইতেছে হারুন কাকার কাছ থেকে, আমাদের এখানে ভালো পটল দেয়নি, হারুন কাকা সাত্তার কাকা ওনাদের কাছ থেকে পটল নেওয়া শুরু করলাম। সো কাঁকরোল এবং পটল ওনারা দিত। তারপরে হইতেছে কলা, কলা শাহজাহান কাকার কাছ থেকে নিতাম, শ্যামবাজার ওনার আড়ত আছে। তারপর হইতেছে লতি, লতি দিত হইতেছে মুক্তার, মুক্তার না, মুক্তার ওই সময় লতি দিত না, লতি অন্য শাহজাহান কাকাই মনে দিত না, আলমগীর দিত মনে নাই। এবং হইতেছে কচু, বাক্কার কাকা কচু দিত, শ্যামবাজারের রিনাউড ব্যাপারী বাক্কার কাকা উনি হইতেছে সাধারণত কচু দিত। সো এই হইতেছে আমাদের সমস্ত মালগুলো আমরা এইভাবে আনতাম। তো দুবাইয়ে কোন কোন আইটেম সবচেয়ে বেশি যায় বাই ইয়ারে, আমি আবার বলি বাই ইয়ারে, কাকরোল, পটল, কচু, লতি, আরেকটা কি কাঁচা কলা, এটা হলো ভেজিটেবলের আইটেমের মধ্যে। এই আইটেমগুলো এর মধ্যে ভাই কেউ যদি আরো আইটেম পাঠায় থাকেন আপনারা বা আইটেম যায় তাহলে আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্টে লিখতে পারেন। আমি এগুলো নিয়ে শুরু করছিলাম এবং এগুলো অনেক পরিমাণে দিছিলাম। আরো অন্যান্য আইটেম আছে, ফ্রুটসের সময় লিচু যায়, লিচু তো টন কে টন যায়, কাঁঠাল যায়, আম যায়, আরো অনেক জিনিস আছে, এগুলো আমি মেইন আকর্ষণ ছিল। সো এই জিনিসগুলো আমি এইগুলো খুব সুন্দর করে 5 কেজির কার্টুন করতাম। বাট আমি দুবাইয়ের প্যাকিং সিস্টেমটা সবজির একেবারে ডিফারেন্ট। মানে আপনার দুবাইতে আমার নরমালি অর্ডার ছিল হইতেছে সপ্তাহে রনি আঙ্কেল 5 দিন মাল নিত, 4 দিন সরি সপ্তাহে 4 দিন শিপমেন্ট করতো। অন্যান্য দেশে না হয় আমরা সপ্তাহে 2টা করে শিপমেন্ট করি, বাট রনি আঙ্কেলের শিপমেন্ট ছিল সপ্তাহে 4 দিন করে। ও হ্যাঁ, তো দুবাইয়ে আমরা সপ্তাহে 4টা থেকে 5টা শিপমেন্টও করছি। সো নরমালি তো যে যে মালগুলো আমি বললাম, যে কাকরোল, পটল, কলা, লিচুও যাইতো, আম কাঁঠালও যাইতো, কচু, কহি না সরি। তো এই আইটেমগুলো দুবাইয়ের জন্য বেস্ট। আপনারা যদি দুবাই শিপমেন্ট করতে চান এই আইটেমগুলোর মধ্যে যদি ফোকাস করেন ইনশাআল্লাহ বায়ার এগুলোর মধ্যে থেকে আপনাকে অর্ডার দিবে। আরো আইটেম যায় এবং ড্রাই ফ্রুট স্পাইসেস ওগুলো তো আলাদা। এবং আরেকটা জিনিস আমি বলি, দুবাইয়ের মালামালের সিস্টেমটা বলি, মার্চ থেকে নিয়ে বা এপ্রিল থেকে নিয়ে যতদিন আপনার কাঁকরোল পটল আছে এইটা থাকবে। এবং এই বাকি মাসগুলো আপনি আপনার পার্টির সাথে কিভাবে এনগেজ থাকবেন, বাকি মাসগুলো আপনি আলুর কন্টেনার করবেন। যদি আপনার পার্টি ভালো হয়, পেমেন্ট যদি সুন্দর হয়, তবে আপনি আলুর কন্টেনার করবেন। একটা কন্টেনার আলুতে 28,000 কেজি আলু হয় বা 27,000 কেজি আলু হয়। পার্টির সাথে কথা বলে আপনি প্রত্যেক মাসে 2টা করে আলুর কন্টেনার করতে পারেন। 10 দিনে দুবাইতে চলে যায় বা 8 দিনে চলে যায়। তো 28,000 কিন্তু মাসের শুরুতে একটা কন্টেনার ছাড়লেন, ওটা রিসিভ হয়ে গেল, 15 তারিখে আরেকটা কন্টেনার ছাড়লেন। সো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 5টা মাস আপনি ব্যবসা তো বন্ধ রাখবেন না। এই 5টা মাস তার সাথে আলুর কন্টেনারে যান, যে 10টা আলুর কন্টেনার করবেন এবং পেমেন্ট যদি ঠিক থাকে, এই জিনিসগুলো যদি করেন তার মানে দুবাইতে আপনি 12 মাস এক্সপোর্ট করতে পারবেন। আর নইলে যদি আলুর কন্টেনার বা কন্টেনার না করেন, ফ্রুটস এন্ড ভেজিটেবল শেষ এবং সিজন শেষ বাংলাদেশে, দুবাইতেও বাংলাদেশের মাল ওই 7 মাস পর বন্ধ। 6 মাস আপনারও বসে থাকতে হবে। আপনার ইম্পোর্টার থেকে বিভিন্ন জায়গা থেকে মালগুলো নিয়ে তাদের ব্যবসাটা রানিং রাখবে, বাট আপনি বসে থাকলেন। আপনার যদি বসে থাকতে না হয়, এজন্য আলুর ব্যাপারে। সো প্রথম আলোচনা করলাম কিভাবে বায়ার পাইছি, সেকেন্ড হলো কি কি মালগুলো আমরা দুবাইতে দিছি এক্সপোর্ট করছি, এটা আলোচনা করলাম। এখন 3 নম্বর আলোচনা করব হইতেছে যে আমরা কোন এয়ারলাইন্সটা আমরা ইউজ করছি দুবাইতে। এখন হইতেছে তো দুবাইতে যখন আমরা শিপমেন্টের জন্য করলাম, প্রথমত দুবাইতে আমরা সিএনএফ, প্রথমত এয়ারলাইন্স, আপনি বিমানে বা যে কোনো এয়ারলাইন্সে স্পেস নেওয়ার আগে আপনার কি করতে হবে, ব্যাংক থেকে ইএক্সপি নিতে হবে। কন্ট্রাক্ট লোড দেওয়ার পর আপনি ইএক্সপি নেবেন। ইএক্সপি নেওয়ার পরে সেই ইএক্সপিতে আপনার সিএনএফ কে পাঠাইতে হবে। আমি সচরাচর আমি 2জন সিএনএফ দিয়ে সবসময় আমরা কাজ করছি। এক নম্বর হইতেছে রেজাউল আঙ্কেল, যিনি আমার আব্বুর বিজনেসের একেবারে শুরু থেকে ছিল, এবং ফয়েজ আঙ্কেল, যিনি আমার আব্বুকে সবসময় সাপোর্ট করে আসছেন। ফয়েজ আঙ্কেলের লাইসেন্সের নাম তাহুরা ইন্টারন্যাশনাল, যেটা ফয়েজ আঙ্কেলের আম্মান লাইসেন্সের নাম। এবং ফয়েজ আঙ্কেল স্টিল এয়ারপোর্টের মধ্যে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে বড় সিএনএফ কোম্পানি তাহুরা ইন্টারন্যাশনাল, বেটার লিভস ফ্রুটস ভেজিটেবলের লাইনে। ফয়েজ আঙ্কেলের উপরে কেউ নাই আল্লাহর রহমতে, এবং খুবই ফয়েজ আঙ্কেল আমাদের খুবই সাপোর্টিভ মানুষ। আমার নজরে সে ভালো মানুষ এবং আমার আব্বুর খুবই কাছের মানুষ ছিলেন। এবং ফয়েজ আঙ্কেল তো দুবাইতে ইএক্সপি নিয়ে ফয়েজ আঙ্কেলের কাছে দিলাম, আঙ্কেল আমার এক্সপোর্ট দুবাইতে এক্সপোর্ট করবো। তো ফয়েজ আঙ্কেল বললো স্পেস কি করবা, কোন এয়ারলাইন্সে করবা। আমি আঙ্কেল দেখেন অ্যাফোর্ডেবল যেটা আছে, কেজিতে কম, সেটা দেখেন। তো ফয়েজ আঙ্কেল বাংলাদেশ বিমানেও কথা বললেন, এয়ার আরাবিয়াতেও কথা বললেন। হিসাব করে দেখলেন বাংলাদেশ বিমানে ভাড়া কম, মোস্ট প্রবাবলি 87 থেকে 90 টাকা ছিল বিমান ভাড়া ওই সময় বাংলাদেশ বিমানে। তো ফয়েজ আঙ্কেলের আন্ডারে অনেক সিএনএফ কাজ করেন, মোতালেব আঙ্কেল আছেন, শফিক ভাই আছে এয়ারপোর্টে, নাজমুল ভাই আছে ফয়েজ আঙ্কেলের ভাইগনা, জুবাইর ভাই আছে ঝালকাঠি বাড়ি, আর এয়ারপোর্ট আর মতিঝিলে ফয়েজ আঙ্কেলের অফিসে কাজ করে হইতেছে আরেক শফিক ভাই, যিনি খুবই ঝানুমাল,
খুব ভালো মানুষ। সো এনিওয়েজ ওনাদের সাথে আমার সবসময় কানেকশন থাকে। তো ফয়েজ মোতালেব আঙ্কেলের কাছে এক্সপি দিয়ে বললো ঠিক আছে শিপমেন্ট, আমি ইনভয়েস প্যাকিং লিস্ট পাঠাই দিলাম। সো তারপরে হইতেছে আমরা বাংলাদেশ বিমানে মাল করা শুরু করলাম। মাত্র 87 থেকে 90 টাকা ভাড়া নিত। তো আলহামদুলিল্লাহ সপ্তাহে বলা হয়েছে যে যখনই আমার শিপমেন্ট থাকতো এর আগের দিনই ফয়েজ আঙ্কেলকে বলা থাকতো, আমি ফয়েজ আঙ্কেল সকাল সকাল মনে করেন যে আমার আগামীকালকে স্পেস, আগামীকালকে 12টার দিকে, দুপুর 12টার দিকে আমার মাল, আঙ্কেল আমার আগামীকালকে শিপমেন্ট, আপনি স্পেস কনফার্ম করেন। ফয়েজ আঙ্কেল, মোতালেব আঙ্কেল বা কাউকে দিয়ে 1000 টাকা দিয়ে বাংলাদেশ বিমানে স্পেসটা কনফার্ম করে ফেলতেন। 1 টন হোক, 1200 কেজি হোক, 1500 কেজি হোক, যেটাই হোক। ইউরোপের মতো এখানে কন্টেইনার হিসাব না, কেজির হিসাব। মিনিমাম 500 কেজি, উর্ধে আপনি যত 1700 কেজিও করতে পারেন, 1600 কেজিও করতে পারেন। বাংলাদেশ বিমানে এই ফ্যাসিলিটিসটা পাওয়া যায়। সো এইভাবে আমরা মনে করেন যে সপ্তাহে 4টা-5টা করে শিপমেন্ট করা শুরু করলাম। এবং পেমেন্টটা কি সিস্টেম হইতো, আমরা যখন রনি আঙ্কেলকে 2টা বা 3টা শিপমেন্ট দিতাম, রনি আঙ্কেল ওখান থেকে আমাদেরকে টিটি করতেন। সো নরমালি আমরা অনেকে মনে করি যে ভাই পেমেন্ট যাওয়ার সাথে সাথে দিয়ে দেয় না, এরকম না ভাই। এরকম আসলে দুবাইয়ের মার্কেটটা আমি আগেও বলছি খুবই বড়। দুবাইয়ের মার্কেটটা খুবই বড় এবং ওখানে মাল পাঠালে সাহস নিয়ে পাঠাইতে হবে। আপনার ওখানে সারা সপ্তাহ মাল টানা 7 দিনে 7 দিন দুবাই মার্কেটে মাল খায়, সবজি ফল এগুলো চলতেছে। ওই ক্ষেত্রে পার্টির সাথে সম্পর্ক রেখে পেমেন্ট আনতে হবে। তো রনি আঙ্কেল আলহামদুলিল্লাহ পেমেন্ট খুব সুন্দর ছিল। আমরা 3 শিপমেন্ট যাওয়ার সাথে সাথে রনি আঙ্কেল আমাদের বিগত 2-1 শিপমেন্টের পেমেন্ট করে দিতেন। আমরা আবার 3 শিপমেন্ট করতাম, আবার আগের পেমেন্ট আসতো। এইভাবে বাই রোটেশন আমরা শিপমেন্ট করছি, বাই রোটেশন আমাদের পেমেন্ট আসছে। তো রনি আঙ্কেল অনেক মাল চালাইতেন আলহামদুলিল্লাহ, বন্ধ করতেন না। সো এইভাবে প্রথমত আমরা বায়ার ফাইন্ড করলাম, দেন হইতে সেকেন্ড কি এই মালগুলো আমরা রেডি করলাম, দেন সিএনএফ এবং বাংলাদেশ বিমানের মাধ্যমে এক্সপোর্ট করা শুরু করলাম। সো সিজন যখন শেষ হয়ে গেল, রনি আঙ্কেলের সাথে আমাদের দুবাইয়ের সিজন শেষ হওয়ার পরে আমরা বলছি যে কয়টা শিপমেন্ট হয়েছে এইগুলো শিপমেন্ট শেষ হওয়ার পরে আমার হাতের মধ্যে ইয়ার বিল, ধরেন 40টা শিপমেন্ট পরে আমার 40টা ইয়ার বিল আছে। এই 40টা ইয়ার বিলে আপনাকে তখন ফটোকপি করে বাংলাদেশ বিমানে স্পেসে জমা দিতে হবে। তারা ফ্রেট সার্টিফিকেট দিবে। আপনি এতদিন যে শিপমেন্ট করছেন, ডলার আছে, ইনসেন্টিভ নেবেন না। তো এর জন্য আমার কি করতে হয়েছে, ধরেন যে কটা শিপমেন্ট করছি এয়ার বিল গুলা বাংলাদেশ বিমান স্পেসে জমা দিছি ফটোকপি সহ, তারা আমাদেরকে একটা ফ্রেট সার্টিফিকেট দিয়ে দিয়েছে। প্রত্যেক কেজির উপর আমি কত টাকা ভাড়া দিছি কিছু ডিসকাউন্ট করে তারা আমাকে ফ্রেট সার্টিফিকেট দিছে। ওই ফ্রেট সার্টিফিকেট এবং সিএনএফ এর মাধ্যমে যে আমি যে কাস্টমার পেপারগুলো নিছি, ইয়ারবি ডকুমেন্টগুলো নিয়ে, ডকুমেন্টের মধ্যে ইনসেন্টিভের ডকুমেন্টের মধ্যে কি থাকবে, আপনার ইয়ার বিল থাকবে, ইনভয়েস থাকবে, প্যাকিং লিস্ট থাকবে, ফাইটোস্যানিটারি সার্টিফিকেট থাকবে। চেম্বার অফ কমার্স দুবাইতে লাগে না, তবুও চেম্বার অফ কমার্স দিলেও খারাপ হয় না, এটা থাকবে। ইনসেন্টিভ ফাইল করতে চেম্বার অফ কমার্স লাগে না, পিসিও লাগে না, পিসি লাগে হতেছে অ্যাসোসিয়েশনে লাগে, আর অডিটে লাগে। সো এই ডকুমেন্টগুলো জমা দিলাম, তারপর আমরা ইনসেন্টিভের ফাইল করে ক্লেম করছি। সো এটা হইতেছিল আমার ওভারঅল দুবাই শিপমেন্ট। পরের বছর আবার 2022 সালে এসে 21 সালে এসে দুবাই শিপমেন্ট কম করছি। 22 সালে অর্ণব সাহার সাথে খুব দুবাই শিপমেন্ট করছি আলহামদুলিল্লাহ, অনেক শিপমেন্ট করছি। 23 সালে আমি আবার একেবারে কম করছি। তো 24 ইনশাআল্লাহ নিয়ত আছে দুবাইতে আবারও শিপমেন্ট করার। বাকি আপনারা এর মধ্যে কোনো যদি দুবাইয়ের কেউ দেখেন যারা ফ্রুটস এন্ড ভেজিটেবল এক্সপোর্ট রিলেটেড, আপনারা আমাকে মালের অর্ডার দিতে পারেন। যদি কন্ট্রাক্ট ঠিক থাকে, পেমেন্ট সিকিউরিটি থাকে, সবকিছু ঠিক থাকে, ইনশাআল্লাহ আমরা দুবাই এক্সপোর্ট করা শুরু করব আবারও নতুন করে ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। কালকে ইনশাআল্লাহ আমরা ওই যে কন্ট্রাক্টটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।